একটা নির্জন রাস্তা, চারপাশে নীরবতা। হঠাৎ করে আপনার সামনে পড়ে গেল এমন একটা সিদ্ধান্ত যেটা নিলে আপনি বাঁচতেও পারেন, আবার সেটাই আপনার জীবন ধ্বংস করেও দিতে পারে। এই গল্প দুই ভাইয়ের, জুয়েল আর ম্যাথিউ। একটা ভুল মুহূর্ত, একটা লুকোনো টাকা, আর এক ভয়ঙ্কর ডাকাত। আজ আমরা কথা বলবো এমন এক রাস্তার গল্প নিয়ে, যে রাস্তার নাম শুধু রাস্ট রোড না, এটা এমন একটা পথ যেখানে একবার পা রাখলে ফিরে আসার রাস্তা আর থাকে না। শেষ পর্যন্ত কে বাঁচবে, টাকা না সম্পর্ক? আর এই গল্পের শেষটা এতটা কষ্ট কেন দেয়? চলুন শুরু করা যাক আজকের এই মুভির এক্সপ্লেনেশন। মুভির নাম রাস্ট রোড। সাল 1881, সাউথ আফ্রিকা। এক বর্ষার রাতে বাইরে কাদামাটি থেকে একজন মানুষ উঠে আসে। তার শরীরে কোনো জামা কাপড় নেই। সেই মানুষটি হাঁটতে হাঁটতে একটি বাড়িতে যায়, যেখানে ঠিক একই রকম দেখতে একজন মানুষ জামা কাপড় পরে খাবার খাচ্ছিল। এবং অদ্ভুত ব্যাপার, দুজনকে দেখতে একই রকম এবং দুজনের নাম একই, আর সেটা হলো হাইম পটার। জামা কাপড় পরে থাকা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে আমাকে মারতে এসছো? এর উত্তরে সেই উলঙ্গ ব্যক্তিটি জানায়, তুমি যদি আমাকে গুলি মারতে চাও তবে মারতে পারো, কারণ তুমি কোনো মানুষ না, তুমি আসলে একটা মাংসের টুকরো। মানুষটি সত্যি সত্যি গুলি চালিয়ে দেয়। এমনকি এই পর্যন্ত নয়, সে বন্দুকের মাথায় থাকা ধারালো চাকু দিয়ে তার পেটে আঘাত করে এবং একটার সময় মানুষটির মৃত্যু হয়ে যায়। সে সেই বর্ষার রাতেই মৃতদেহটা একটি গর্তে চাপা দিয়ে দেয়। মুভি সিন এখান থেকে পরিবর্তন হয় এবং দুজন ভাইকে দেখানো হয়, যাদের একজনের নাম জুয়েল এবং অন্যজন ম্যাথিউ। এরা দুজনই শিকারী এবং এবার তারা শিকার করতে বেরিয়ে একটি হরিণ শিকার করে। একই সময় রাস্ট ব্যাংকে তিনজন ডাকাত ডাকাতি করতে যায়। তারা সবার প্রথমে মুখে মাস্ক লাগায় এবং ব্যাংকে প্রবেশ করে। তাদের হাতে বন্দুক ছিল, যেগুলো দেখে ব্যাংকের এমপ্লয়ি হইচই শুরু করে দেয়। একজন এমপ্লয়ি বন্দুক নিয়ে বেরিয়ে আসে এবং একজনকে মেরে ফেলে, কিন্তু এতে কোনো কাজ হয় না। বাকি দুজন ডাকাত প্রত্যেককে এক এক করে মেরে ফেলে এবং মেয়েগুলোকে আলাদা ঘরে নিয়ে যায়। এরপর তারা টাকা নিয়ে এখান থেকে চলে যায়। কিছু সময় বাদে পুলিশ অফিসার আসে এবং পুরো জায়গাটা তদন্ত করে। অন্যদিকে সেই দুজন ডাকাত একটা হোটেলে যায়। তারা তাদের টাকা নিয়ে সেখানে আশ্রয় নেয় এবং তারা যে রুমে আশ্রয় নেয় ঠিক তার পাশের রুমেই সেই দুই ভাই আশ্রয় নেয়, যারা আসলে শিকারী। এখন সেই ডাকাতগুলো সেই ঘরে বসে জোরে জোরে টিভি চালাতে শুরু করে দেয়। সেই দুই ভাইয়ের একজন বেরিয়ে আসে এবং তাদেরকে টিভির আওয়াজ কমাতে বলে। এতে সেই ডাকাতের একজন রেগে যায়। সে কথা মতো আওয়াজ কমিয়ে দেয়, কিন্তু তার মনে একটা রাগ তৈরি হয়। পরের দিন সকাল হতে এই দুজন ডাকাত তাদের ব্যাগপত্র নিয়ে এই হোটেল ছেড়ে বেরিয়ে যায়। একইভাবে সেই দুই ভাইয়ের এক ভাই, যার নাম জুয়েল, সে আবারও শিকার করতে বের হয় এবং এবার শিকার করতে এসে সে একটি ভাঙা গাড়ি দেখতে পায়, যেটা অ্যাক্সিডেন্টের কারণে একদম দুমড়ে মুচড়ে গেছে। সে কাজে যায় এবং দেখতে পায় সেখানে দুজন মানুষ, একজনের মৃত্যু হয়ে গেছে এবং একজন আহত অবস্থায় শুয়ে রয়েছে। সে পাশে একটা টাকার ব্যাগ দেখতে পায়। সে সেটা নিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি এরা দুজন হলো সেই ডাকাত যারা ব্যাংকে ডাকাতি করেছিল। জুয়েল সঙ্গে সঙ্গে তার ভাই ম্যাথিউর কাছে যায় এবং সে তার ভাইকে এই টাকার সম্বন্ধে কিছু বলে না, বরং সে বলে তাদেরকে এখনই বের হতে হবে। এরা দুজন গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে হোটেল ছেড়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় আমরা অন্য একজন ব্যক্তিকে দেখতে পাই, যে সাহায্যের জন্য এগিয়ে যায় এবং সাহায্য করতে গিয়ে উল্টো সে বিপদে পড়ে যায়। সেই আহত ডাকাত সেই মানুষটির উপর আঘাত করে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে সেই শিকারী দুই ভাই গাড়ি নিয়ে লিলির বাড়িতে পৌঁছায় এবং জুয়েল তার ভাইকে আগে বুঝিয়ে দেয় সে যেন লিলিকে এটা না বলে যে তারা হোটেল থেকে যখন বেরিয়েছিল তাড়াহুড়ো করে বেরিয়েছে। ম্যাথিউ কিছুই বুঝে উঠতে পারে না। এরপর জুয়েল তার বাড়িতে ফিরে যায় এবং তার স্ত্রী তাকে আহত অবস্থায় দেখে বেশ চিন্তায় পড়ে যায়। জুয়েল সবার প্রথমে টাকার ব্যাগটা তার বাড়িতে একটি আলমারির মধ্যে লুকিয়ে রাখে। এদিকে পুলিশ স্টেশনে সেই মৃত্যুর খবর পৌঁছে যায়। পুলিশ অফিসার সেই জায়গায় পৌঁছায় এবং পুরো জায়গাটা ভালোভাবে তদন্ত করে। তারা একটা মৃতদেহ দেখে একটা জিনিস বুঝতে পারে যে ব্যাংক ডাকাতি করা সেই ছেলেটিকে তারা খুঁজে পেয়েছে, কিন্তু দ্বিতীয় মৃতদেহটা তাদের কাছে অচেনা। ম্যাথিউ জুয়েলকে প্রশ্ন করে
সেদিন সে তাড়াহুড়ো করে বাড়ি থেকে কেন ফিরল এবং বিশেষ করে লিলিকে সে এই ব্যাপারে কেন জানাতে মানা করেছে। কিন্তু জুয়েল তাকে এই ব্যাপারে কিছুই বলে না। এমনকি তার কাছে একটা ব্যাগ আছে সেটাও সে জানায় না। রাত হলে জুয়েল খুব চিন্তায় থাকে, শুধুমাত্র সেই ব্যাগ নিয়ে তার ঘুম আসে না এবং তার স্ত্রী তাকে এই ব্যাগের সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং অবশেষে সেই ব্যাগের ভেতরের টাকাগুলো তাকে দেখায়। কিন্তু সে তাকে এটা বলে না যে এই ব্যাগটা সে কোথায় পেয়েছে। তার স্ত্রী এটা নিয়ে চিন্তা করে যে এই টাকাগুলো যার, সে যদি খুঁজতে আসে তবে কি হবে। কিন্তু জুয়েলের পুরো বিশ্বাস কেউ খুঁজতে আসবে না, এই টাকা সম্পূর্ণ তাদের হয়ে গেছে। অন্যদিকে সেই বেঁচে যাওয়া ডাকাতকে দেখানো হয় যে হসপিটালে ভর্তি রয়েছে এবং তার জ্ঞান ফিরলে সে আস্তে আস্তে বেড থেকে উঠে আসে এবং চাকুর সাহায্যে তার রুমের বাইরে থাকা সিকিউরিটি গার্ডকে সে মেরে ফেলে। এরপর সিকিউরিটি গার্ডের পকেটে থাকা চাবির সাহায্যে তার হাতের লকটাও সে খুলে ফেলে এবং ফাইনালি সে নিজেকে মুক্ত করে ফেলে। কিন্তু তার শরীরে কোনো জামা কাপড় নেই, শুধুমাত্র হসপিটালের ড্রেস রয়েছে। তাই সে সিকিউরিটি গার্ডের ড্রেস এমনকি জুতোটাও সে নিয়ে নেয়। এক সকালে ম্যাথিউ এবং জুয়েল কথা বলছিল এবং এখানে ম্যাথিউ জুয়েলকে জানায় যে সে যশকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চায়, কারণ ইতিমধ্যে সে তাকে দেখেছে তার মন ভালো নেই। তার মতে এই ভ্রমণটা অনেকটা বাবা ছেলের ভ্রমণের মতো হবে। আসলে যশ জুয়েলের ছেলে হয়, কিন্তু জুয়েল তার ভাইয়ের জন্য চিন্তা করে। আর এটা দেখে ম্যাথিউ খানিকটা অবাক হয়। তার মতে সে এখন অনেক বড় হয়ে গেছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। একই সময় তারা টিভিতে একটা খবর দেখতে পায়, আর এই খবরটা হলো সেই ব্যাংক ডাকাতির। দেখা মাত্রই জুয়েল সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেই ডাকাত হসপিটাল থেকে বেরিয়ে সোজা হোটেলে যায় এবং সেখানকার রিসেপশনিস্টকে সে জিজ্ঞাসা করে তার ব্যাগের সম্পর্কে, যেটা অলরেডি হারিয়ে গেছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর সে এখান থেকে রবিনসন নামের এক ব্যক্তির ঠিকানা নেয়। এদিকে শহরের পুলিশরা চুপচাপ বসে থাকে না, তারা কন্টিনিউ তাদের কাজ চালিয়ে যায় এবং তারাও রবিনসন নামের সেই ব্যক্তির উদ্দেশ্যে এক বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। এবং এখানে আমরা প্রথমবার জানতে পারি রবিনসনের পুরো নাম ম্যাথিউ রবিনসন, অর্থাৎ জুয়েলের ভাই। এবং এরপর পুলিশ অফিসাররা সোজা জুয়েলের বাড়িতে যায় এবং ম্যাথিউর সম্বন্ধে জিজ্ঞাসা করে। জুয়েল তাদেরকে জানায় তার ভাই এখানে থাকে না, কিন্তু পুলিশরা তার ঘরটা তদন্ত করতে চায়। তারা ভিতরে আসে এবং সেদিন হোটেলে কি কি ঘটেছে সেই সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন সে কি হোটেলের আশেপাশে কোনো অ্যাক্সিডেন্ট দেখেছে, এর বাইরেও সে হোটেলে কি করছিল, সে হোটেলে আর কাউকে দেখেছে কিনা, এই সমস্ত রকম প্রশ্ন তাকে করা হয়। কিন্তু সে প্রতিটা উত্তর মিথ্যে দেয়। যেমন সে জানায় সে অ্যাক্সিডেন্ট দেখেনি, সে হোটেলে এমনি গিয়েছিল এবং অন্য কোনো ব্যক্তিকে সে দেখেনি। পুলিশের মতে একটি মৃত হরিণকে সেই অ্যাক্সিডেন্টের পাশে পড়ে থাকতে দেখা গেছে এবং তার মৃত্যুর কোনো গুলিতে হয়নি, বরং অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কোনো শিকারী কিনা। জুয়েল জানায় সে মাঝে মাঝে শিকার করে থাকে এবং তার কাছে একটা বন্দুক আছে। পুলিশ বন্দুকটা চেক করে এবং তারা দেখতে পায় এই বন্দুকের যে গুলি, সেই একই গুলি সেখানে পড়ে থাকতে দেখা গেছে। তাদের সন্দেহ আরো গভীর হয়। তারা তার ভাইয়ের নাম্বারটাও লিখে নেয় এবং এখান থেকে বেরিয়ে যায়। এরপর এই দুজন পুলিশ ম্যাথিউ রবিনসনের বাড়িতে যায় এবং ফোন করতে শুরু করে। তারা লক্ষ্য করে ভিতরে রিং হচ্ছে, কিন্তু কেউ কোনো রেসপন্স করছে না। তাদের অনুমান ঘরে কেউ নেই। দুজন পুলিশ হতাশ হয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে জুয়েল তার ভাইকে কন্টিনিউ কল করতে থাকে। তার মাথায় এক চিন্তা, কারণ সে সত্যিটা জানে এবং সে যা বলেছে সবই মিথ্যে। এদিকে পুলিশরা ভালোভাবে বুঝতে পারে যে জুয়েল তাদেরকে মিথ্যে বলেছে, কিন্তু সত্যিটা আসলে কি সেটা এখনো তাদের কাছে অজানা। রাত হলে ম্যাথিউ রবিনসনের সাথে দুজন ছেলে দেখা করতে আসে। এরা দুজন তার কাছে অনেক টাকা পায় এবং দীর্ঘ সময় হয়ে গেছে সে কোনো পেমেন্ট করেনি। এরা দুজন এক প্রকার তাকে ধমকি দেয় এবং তাকে মারধর করে এবং এখান থেকে চলে যায়। ম্যাথিউ তখনই টিভিতে সেই ব্যাংক ডাকাতির খবরটা আরও একবার দেখে এবং এখানে খবরে এটাই জানানো হয় যে যারা ব্যাংকে ডাকাতি করেছে তাদের সাথে এবং সেই অ্যাক্সিডেন্ট যাদের হয়েছে তাদের মধ্যে লিঙ্ক রয়েছে এবং এই ব্যাংক থেকে যত টাকা চুরি হয়েছে তার পরিমাণ অনেক বেশি, প্রায় $3 মিলিয়ন কাছাকাছি। এবং এটা শোনার পর সে সঙ্গে সঙ্গে তার দাদা জুয়েলের সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করে সেই অ্যাক্সিডেন্টের টাকা কোথায়।
জুয়েল প্রথমবার তাকে জানায় পরিস্থিতি শান্ত না হওয়া অবধি সেটা বলা যাবে না যে সেটা কোথায় লুকিয়ে রেখেছে। ম্যাথিউ সমস্যার কথা তাকে জানায় তার কাছে পাওনাদাররা কন্টিনিউ আসছে এবং তার বর্তমানে $30,000 দরকার। সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না, তাই সে তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তাকে টাকা দিয়ে দেয়, কারণ এটা এখন শুধুমাত্র টাকার ব্যাপার না, এখন জীবন মরণের ব্যাপারে চলে এসছে, কারণ সেই পাওনাদাররা তাকে মেরে ফেলতে চায়। এই কথাবার্তার মধ্যে হঠাৎ করে জুয়েলের স্ত্রী এখানে চলে আসে এবং সে গোপন জিনিস ফাঁস করে দেয়। সে তাকে জানায় সেই টাকা তার ঘরে রাখা উচিত নয়, এটা একটা বড় রিস্কের হবে। এবং এখান থেকে প্রথমবার রবিনসন বুঝতে পারে যে সেই টাকা জুয়েলের স্ত্রীর ঘরে রয়েছে। এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। ম্যাথিউর অভিযোগ, আজ পর্যন্ত যত গোপন কথা সে জানত সবকিছুই সে গোপন রেখেছে, কিন্তু এই কথাটা সে তাকে কেন জানায়নি। এখন এই কথাবার্তার মধ্যে হঠাৎ করে যশ এখানে বন্দুক নিয়ে চলে আসে এবং তার মতে তার আঙ্কেল ম্যাথিউ একজন খারাপ মানুষ এবং সে তাকে গুলি করে মেরে ফেলতে চায়। এই দৃশ্য দেখার পর ম্যাথিউর মন আরও ভেঙে যায়। ম্যাথিউ তার প্রেমিকা লিলির কাছে ফিরে আসে এবং তাকেও সে টাকার সম্বন্ধে জানায়। রাত হলে জুয়েল সেই টাকার ব্যাগটা মাটিতে পুঁতে রাখে। পরের দিন সকাল হলে লিলি সুজেনের বাড়িতে আসে এবং তার কাছে টাকা চাইতে আসে। সে জানায় জুয়েলের কাছে যে ব্যাগটা রয়েছে এবং তার মধ্যে যা টাকা রয়েছে তার অর্ধেকটা ম্যাথিউর, এবং সে যদি এই টাকা শেয়ার না করে তবে সে পুলিশকে ডেকে নিয়ে আসবে। সুজেন তার উপর খুব রেগে যায়। তার মতে সে ম্যাথিউর প্রেমিকা এবং ম্যাথিউ যখন সমস্যায় থাকে তখন তাকে খুঁজে পাওয়া যায় না, এবং এখন টাকার ব্যাপারে সে এখানে চলে এসছে। কিন্তু লিলি তার কথা চেঞ্জ করে না। এরপর সে এখান থেকে চলে যায়। অন্যদিকে সেই ডাকাত রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেতে শুরু করে দেয়। সকাল হলে জুয়েল তার ভাইয়ের কাছে জানতে চায় যে কার কাছে ধার করেছে এবং কত টাকা রয়েছে। ম্যাথিউ কথা মতো সবকিছুই বলে দেয় এবং এই সব কিছু জানার পর সে কথা দেয় সে তাকে টাকা দেবে যাতে সে তার লোন শোধ করতে পারে। রাত হলে সেই ডাকাত তার পার্টনারকে সাথে নিয়ে জুয়েলের বাড়িতে চলে আসে এবং জুয়েলকে প্রশ্ন করে সেই টাকা কোথায়। জুয়েল তাদের হাতে বন্দুক দেখে তাদের কথা মতো কাজ করে। সে ডাকাতকে গাড়ি করে সেই লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেখানে সে ব্যাগটা পুঁতে রেখেছে। কিন্তু মাঝ রাস্তায় সেই ডাকাত তাকে বলে সে কেন তাকে মারল না। প্রথম দেখাতেই তার উচিত ছিল তাকে মেরে ফেলা, কারণ তার যে পার্টনার রয়েছে সে তার বাড়িতে রয়েছে এবং সে চাইলে তার ছেলে এবং তার স্ত্রীর সাথে যা খুশি করতে পারে, এমনকি তাদেরকে মেরে ফেলতেও পারে। জুয়েল এমন কথা শুনে সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে গাড়ি উল্টোপাল্টা চালাতে শুরু করে দেয় এবং একটা সময় একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে জুয়েল খুব খারাপভাবে আহত হয় এবং তার চেয়েও বেশি আহত হয় সেই ডাকাত। কিছু সময় বাদে দুজনে উঠে পড়ে এবং একে অপরের সাথে মারপিট শুরু করে দেয়। জুয়েল ডাকাতের হাত থেকে বাঁচার জন্য সে কিছু সময়ের জন্য লুকিয়ে পড়ে এবং কিছু সময় বাদে সে আবারও ফিরে আসে এবং তাকে পিছন থেকে অ্যাটাক করে, তার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। জুয়েল এখন বাড়িতে ফিরতে চায়, কিন্তু তার গাড়িটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সে অন্য গাড়ি খুঁজতে শুরু করে, কিন্তু এই মধ্যরাতে নতুন গাড়ি খুঁজে পাওয়া সেটা অসম্ভব। তাই সে পায়ে হেঁটে বাড়ির পথে যাত্রা শুরু করে। সকাল হলে ম্যাথিউ জুয়েলের বাড়িতে যায়, কিন্তু যেই মাত্র সেই দরজা খোলে ভিতরে ঢোকে, ভিতর থেকে সেই ডাকাতের পার্টনার চাকু নিয়ে বেরিয়ে আসে এবং তার পেটে আঘাত করে। আহত ম্যাথিউ প্রথমবার দেখতে পায় ঘরে সুজেনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং এখানে জুয়েল নেই। কিছু সময় বাদে জুয়েল ফিরে আসে এবং সে গুলি করে সেই ডাকাতের পার্টনারকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ভাই আর বেঁচে নেই, সে মরে গেছে। জুয়েল কাঁদতে শুরু করে এবং সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। এরপর সে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয় এবং পুলিশ সেই লোকেশনে যায় যেখানে টাকার ব্যাগটা সে পুঁতে রেখেছিল। তারা টাকার ব্যাগটা বের করে নেয় আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভিতে জুয়েল যে টাকার ব্যাগটা চুরি করেছিল সেটা সে লোভে পড়ে করেনি, বরং তার ভাইকে বাঁচাতে সে এমনটা করেছে। কিন্তু এটা তার ভাই যতক্ষণে বুঝতে পেরেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। শেষ দৃশ্যে যে রাস্ট রোড দেখানো হয়, এটা শুধু একটা রাস্তা না, এটা এমন একটা জীবন পথ যেখানে একবার লোভ, ভয় আর সহিংসতা ঢুকলে সবকিছু ধীরে ধীরে ক্ষয়ে যায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং আবার দেখাবে পরের একটি ভিডিওর সাথে।